হ্যালো ডিয়ার এএনএম অ্যাসপিরেন্টস, যারা যারা ভাবছো যে বায়োলজির একটা হিউজ সিলেবাস এএনএম জিএনএম এর কোনটা ছাড়বে কোনটা পড়বে মাথায় ঢুকছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে। এত টপিক, এত সাব টপিকে ভাগ করা, কোনটা ইম্পর্টেন্ট, কোনখান থেকে বেশি কোয়েশ্চেন আসে বা কোনখান থেকে এত বছর কোয়েশ্চেন আসেনি কিন্তু এই বছর আসতে পারে, এই চিন্তায় জর্জরিত তাদের জন্য এই ভিডিওটা চলে এসছে। এই ভিডিওটা দেখার একটাই শর্ত, এই ভিডিওটা দেখার সময় তোমাকে সাথে বই নিয়ে বসতে হবে এবং আমি যে টপিকগুলোর কথা বলবো সেই টপিকগুলোতে সঙ্গে সঙ্গে টিক মার্ক করতে করতে যেতে হবে। বা তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে খাতা নিয়ে সাথে বসো, টপিক যেগুলো আমি বলছি, সাব টপিক যেগুলো আমি বলছি সেগুলো তোমরা লিখে নাও এবং তার সাথে তোমরা পরে কিন্তু বই মিলিয়ে দেখে নিতে হবে যে আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর যারা চ্যানেলের রেগুলার স্টুডেন্ট, যারা জানো এই চ্যানেলে ভালো ভিডিও ছাড়া তো আসবেই না, তারা কিন্তু আগের থেকে ভিডিওটা লাইক করে দিও এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পর এটা কতটা উপকারী হলো তোমাদের জন্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে কতটা উপকারী তোমাদের জন্য এই ভিডিওটা হয়েছে শেষ অবধি। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, মাঝখানে কিছু স্কিপ করবে না, কারণ স্কিপ করলেই ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। ওকে, তো চলো আজকে আমরা এই পার্টটাকে, এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটাকে আমরা 9-10 বেসিসে ভেঙেছি, ক্লাস 9 এর সিলেবাস অনুযায়ী, 10 এর সিলেবাস অনুযায়ী। কেন ভেঙেছি? কারণ তোমরা যে পাঠ্য বই থেকে পড়বে সেটা তোমাদের 9-10 এর বই, তাহলে সেইটা অনুযায়ী ভাঙলেই বেশি বেটার। আমি তোমাদের শুভাশিস স্যার প্রায় 8 বছর ধরে এই সব পরীক্ষার জন্য তো পড়িয়ে আসছি, খালি পরীক্ষার জন্য পড়ানো নয়, লাইফের যে কোনো টাইপের মেন্টরশিপ আমি কিন্তু তোমাদের প্রদান করে থাকি। তো চলো শুরু করা যাক। আজকের যে সেশন সেটা হচ্ছে কি, যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট টপিক আমাদের এএনএম জেএনএম পরীক্ষার সাপেক্ষে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 9 এর, প্রথমে আমরা দেখবো ক্লাস 9। এই যে ক্লাস 9 এর প্রথম যে পার্টটা রয়েছে, মোট 5টা চ্যাপ্টার, যার মধ্যে প্রথমটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। খোলো বইয়ের জীবন ও বৈচিত্র্য এই চ্যাপ্টারটা। ওখানে দেখবে হট ডাইলিউটেড স্যুপ একটা যা সংজ্ঞা। এই হট ডাইলিউটেড স্যুপ সব থেকে কনফিউজিং জায়গা। কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, মানে এই 5টা টপিক, 5টা ছোট ছোট যা সংজ্ঞাটা পড়ে নিলেই তোমার কনফিউশন দূর হয়ে যাবে। এই 5টা লাইন, এই 5খানা লাইন পড়লে তোমার পরীক্ষায় কনফার্ম 2 মার্কস কনফার্ম হয়ে যেতে পারে। এতটা ইম্পর্টেন্ট জায়গা, তাই জন্য আমি এটা স্টার মেরে রেখেছি। এই জায়গাটা কিন্তু পড়তেই হবে। আর এইটার উপরে আমি একটা ম্যাজিক ক্লাস নিয়ে আসব। অনেকের মনে এটা নিয়ে কনফিউশন রয়েছে এবং ম্যাজিক ক্লাসে সেটা আমি কিন্তু কনফিউশন দূর করব। তার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যাপ্টারটা খুব ভাইটাল চ্যাপ্টার এবং এইটা নিয়ে সবাই কিন্তু প্রবলেম ফেস করে থাকে। তো আমার ম্যাজিক ক্লাস বলে একটা ক্লাস আসবে, সেখানে আমরা কিন্তু এই কনফিউশনটা কিন্তু A to Z দূর করব। এরপরে চলে আসছি ট্যাক্সোনমিক হায়ারার্কি, যেটা আমি অলওয়েজ পড়িয়েছি যে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ট্যাক্সোনমিক হায়ারার্কিকে অবশ্যই পড়বে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট জায়গা, যে কটা লিখছি সব কটা ইম্পর্টেন্ট, কিন্তু স্টার মারছি যেগুলো সেগুলো কিন্তু পড়তেই হবে, মানে সেটা কোনো মতে মিস করা যাবে না। ঠিক আছে, চলো এরপরে আসছি হচ্ছে আমাদের, যদি আমরা দেখি ক্লাসিফিকেশন, 5 কিংডম ক্লাসিফিকেশন আমাদের 5খানা, যেটা তোমার মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমালিয়া প্ল্যান্টি। অ্যানিমালিয়া প্ল্যান্টি বাদ দিয়ে বাদ বাকি 3টের কিন্তু বৈশিষ্ট্য অবশ্যই পড়তে হবে এই 5 কিংডম ক্লাসিফিকেশনে। এবং উদ্ভিদ রাজ্য আর প্রাণী রাজ্যের মধ্যে যদি বলি কোনটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার সাপেক্ষে, আমি অলওয়েজ বলবো প্রাণী রাজ্য বেশি ইম্পর্টেন্ট। তোমাদের এই বছরের সাপেক্ষে দেখলে প্রাণী রাজ্যের যতগুলো বিভাগ রয়েছে সেগুলোকে কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এইগুলো ছিল দেখার বিষয়। সেকেন্ড চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর, বলা যায় এটা তোমাদের যে মানে এএনএম জেএনএম সিলেবাসের সব থেকে বড় চ্যাপ্টার এটি। এর মধ্যে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। খুব বেসিক পয়েন্ট আছে, একটা একটা করে লাইন, কার কত এনার্জি, ঠিক আছে, কার কত এনার্জি এবং ও ব্যবহার বা কাজ, এই বেসিক কয়েকটা পয়েন্ট তোমাকে পড়তে হবে। নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড, এই পয়েন্টটা তোমরা কি হিসাবে পড়বে? জাস্ট ভার্সেস, মানে হচ্ছে পার্থক্য, ভিএস লিখছি মানে পার্থক্য, ভার্সেস। নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের ভার্সেস বা পার্থক্য পড়লেই তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে, বইয়ে দেখবে ছক করে দেওয়া রয়েছে। অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড, এদের মেনলি পড়বে এক্সাম্পল,
ঠিক আছে, এদের মেনলি পড়তে হবে এক্সাম্পল। ডিএনএ আরএনএ যখন পড়বে এটাও তোমরা পড়বে পার্থক্য ভার্সেস। ঠিক আছে, ভিটামিন ও তার অভাবজনিত লক্ষণ, যত ভিটামিনস আছে এখানে পয়েন্টটা দেওয়াই আছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে একটা, মানে 1 থেকে 2 মার্কসের কোয়েশ্চেন কিন্তু এখানে হতেই পারে। ঠিক আছে, প্রায় কনফার্ম ধরে নাও, হতেই পারে না, হবেই হবে। ঠিক আছে, তো এটা এতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে আসছি মানে এএনএম জিএনএম ইতিহাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। ওকে, সেটা হচ্ছে কি কোষ। কোষ পর্দা এবং কোষ প্রাচীরের থেকে বেসিক কোয়েশ্চেন আসতে পারে, যেটার জন্য তোমাকে কি পড়তে হবে, বিশেষ করে এর গঠন। ঠিক আছে, গঠনের থেকে কোয়েশ্চেন আসবে, এখান থেকে এলে কাজ থেকে আসবে না। কোষ অঙ্গাণু দিলে এনিথিং কোয়েশ্চেন করতে পারে, মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা, তাই জন্য আমি ডবল স্টার মেরে দিলাম। ওকে, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের তোমরা ভার্সেস বা পার্থক্য পড়ো, তাহলেই তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এর বাইরে কিছু পড়তে হবে না। এটারও তুমি পার্থক্য পড়লেই তোমার কিন্তু পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এই পার্টটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের পরীক্ষা সাপেক্ষে। আরেকটা আছে কোষ বিভাজন, যেটা এই পার্টের মধ্যে পড়ছে না, নেক্সট অন্য চ্যাপ্টারে পড়ছে, আমরা দেখবো সেটা নিয়ে। এইবার চলে আসছি তারপরের পয়েন্ট, যে উদ্ভিদ কলা। এই উদ্ভিদ কলাও একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে। এত বছর যত না কোয়েশ্চেন এসছে, এই বছর কিন্তু কোয়েশ্চেনের সংখ্যা বাড়তে চলেছে এই পার্ট থেকে। আমার মন বলছে 2 নাম্বার কোয়েশ্চেন কিন্তু এখান থেকে হবেই, টোটালের উপরে 2 নাম্বার কোয়েশ্চেন এই উদ্ভিদ কলা থেকে হবে, এবং এই পার্ট থেকে 5 থেকে 6 মার্কসের কোয়েশ্চেন হবে। ঠিক আছে, এইটুকুনির মধ্যে 5 থেকে 6 মার্কসের কোয়েশ্চেন হতে চলেছে। ঠিক আছে, এরপরে আসছি আবরণী কলা, পেশি কলা। আবরণী কলা, পেশি কলা, ভালো করে বোঝো। এই আবরণী কলা, পেশি কলা, স্নায়ু কলা, মানব অঙ্গ সমূহ। এই মানব অঙ্গ সমূহ থেকে দেখবে ওখানে একটা চার্ট দেওয়া আছে, A to Z সব পড়ে নেবে, এখান থেকে 1 মার্কসের কোয়েশ্চেন পাবেই পাবে, 1 মার্কস পাবেই পাবে, মানে কনফার্ম। এবং এই 3টে পার্ট যদি তুমি পড়ো, এটাকেও আমি একটা স্টার মেরে রাখছি, এখান থেকেও তোমার 1 মার্কসের কোয়েশ্চেন পাবেই পাবে। খুব ছোট্ট পার্ট, মানে 1 পেজ, এই 3টে পার্ট একটা পেজে রয়েছে, তার মধ্যে থেকে 1 নাম্বার কোয়েশ্চেন তুমি পাবেই পাবে, এখান থেকে খুঁটিয়ে কোয়েশ্চেন করবে। ঠিক আছে, এইবার চলে আসো হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। এই জৈবনিক প্রক্রিয়া আরেকটা তোমার এই ইতিহাসে, এএনএম জেএনএম ইতিহাসে সব থেকে বড় চ্যাপ্টার, কিন্তু সব থেকে আনইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যেও পড়ে। এই কথাটা মাথার মধ্যে জেনে রাখো, বড় মানেই ইম্পর্টেন্ট তা নয়। এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারের টপিকের সংখ্যা যত বেশি, এই চ্যাপ্টারের প্রশ্ন পরীক্ষায় তত কম এসছে। ঠিক আছে, আমরা চলো দেখে নি। দেখো এই চ্যাপ্টারে যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে সেটা আমরা বলে দিচ্ছি। সালোক সংশ্লেষের বিক্রিয়া থেকে কোয়েশ্চেন দেবে না, কারণ এটা একটা বাচ্চাও জানে এটার ব্যাপারে। সালোক সংশ্লেষের স্থান নিয়েও দেবে না, দিতে পারে উপাদান দিয়ে। ঠিক আছে, দিলে দেবে উপাদান থেকে। শোষণ বর্ণালী, কার্য বর্ণালী থেকেও দেওয়ার সম্ভাবনা খুবই কম। সালোক সংশ্লেষ পদ্ধতি থেকে একটা কোয়েশ্চেন দিলেও দিতে পারে। ঠিক আছে, আলোক দশা এবং আলোক নিরপেক্ষ বিক্রিয়া, এখান থেকে কোয়েশ্চেন দিতে পারে। এইটার ক্ষেত্রে আমি বলবো তুমি ভার্সেস মানে পার্থক্য পড়ে নাও, তোমার বেসিক কোয়েশ্চেন যেটা আসবে তুমি আরামসে অ্যান্সার করতে পারবে। কেলভিন চক্রের কিছু কি পয়েন্ট রয়েছে, খালি কেলভিন চক্র নয়, কেলভিন বলো, ক্রেবস বলো, গ্লাইকোলাইসিস বলো, এগুলোর খালি কি পয়েন্ট গুলো পড়লেই তোমার হয়ে যাবে। তো আমি যদি ধরি কেলভিন, ক্রেবস এবং গ্লাইকোলাইসিস, এই 3টে ধরে হয়তো একটা মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, তাও সালোক সংশ্লেষ শ্বসন মিলিয়ে বললাম। নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এই যে অভাবজনিত লক্ষণ, এইটা এই পার্টের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে উদ্ভিদের কি রোগ হতে পারে, অভাবজনিত রোগ, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন একটা আসবেই আসবে বলা যেতে পারে। ঠিক আছে, একটা কোয়েশ্চেন অ্যান্সার, একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসবেই আসবে। বাষ্পমোচন স্থান বা প্রভাবক, এইগুলো নিয়ে কোয়েশ্চেন অতটা আসবে না, আসার সম্ভাবনা নিষ্ক্রিয় অথবা সক্রিয় পরিবহন, এই পয়েন্ট থেকে কিন্তু এখানে যেটা ঢেকে আছে সেটা হচ্ছে সক্রিয় পরিবহন পদ্ধতি। এই নিষ্ক্রিয় এবং সক্রিয় পরিবহন পদ্ধতি থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আরেকটা তলা এখানে সম্পূর্ণ ঢেকে গেছে, সেটা হচ্ছে রসের উৎস্রোত। অবশ্যই এই পয়েন্টটাও এটার সাথে যোগ করে নেবে, সেটা হচ্ছে রসের উৎস্রোত বলে যে পয়েন্টটা আছে, ওইটা কিন্তু অবশ্যই রিডিং পড়ে নেবে। ঠিক আছে, রসের উৎস্রোত, আমি যেগুলো বলছি এগুলো যেগুলো স্টার মারছি ওগুলো একটাও কিন্তু ছাড়া যাবে না, ওগুলো পড়তেই পড়তে হবে।
ঠিক আছে, চলো রসের উৎস এখানেও আরেকবার দেওয়া আছে, অসুবিধা নেই। মানব, যেটা বললাম আমি, রসের উৎস কিন্তু তোমাদের পড়তে হবে। মানব দেহের শ্বাসক্রিয়া অতটাও ইম্পর্টেন্ট নয়, সবাত শ্বসন অবাত শ্বসন সন্ধান, এখান থেকেও কোয়েশ্চেন আসবে না। কি বললাম, গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র, এই পয়েন্টটার কি পয়েন্ট, এখান থেকে কি পড়বে, কি পয়েন্ট। আর এই সবাত অবাত আর সন্ধান, এটা তুমি তাও ভার্সেস ফর্মে পড়ে রাখো, মানে হচ্ছে কি পার্থক্য। ঠিক আছে, স্বভোজী আর পরভোজী, এখান থেকে এই যে এই পার্টটা দেখছো, স্বভোজী পরভোজী, পরভোজী মিতজীবী, মিতজীবী ক্যাফ্রোফ্যাগি, কপ্রোফ্যাগি, রক্তভোগী, হলোজৈক পুষ্টি, এগুলো সব এই তিনটে পার্ট এখান থেকে এক্সাম্পল রিলেটেড কোয়েশ্চেন আসবে। আসলে তুমি যদি ভালো করে খালি এক্সাম্পল রিলেটেডও কোয়েশ্চেন পড়ে যাও, তুমি এখান থেকে পেরে যাবে। ঠিক আছে, এইবার আসছি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র। অন্য হাইস্ট দিয়েছি ডবল স্টার, তো পৌষ্টিক তন্ত্রে আমি দিলাম কি ডবল স্টার, সংবহন তন্ত্রে আমি দিলাম ট্রিপল স্টার, এটাও দিলাম আমি ট্রিপল স্টার। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এটা। ওকে, এই বছর প্রবল সম্ভাবনা খালি রক্ততঞ্চনের ফ্যাক্টর থেকে একটা কোয়েশ্চেন আসার। ফ্যাক্টর 4টে লাইনের আছে তোমাদের বইয়ে, ওই 4টে লাইন পড়লে একটা কোয়েশ্চেন লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং হৃৎপিণ্ডের কপাটিকা, এটা আমি আলাদা করে দিয়েছি বইয়ে, কিন্তু আলাদা করে পার্ট নেই, কিন্তু তোমাদের জন্য আমি আলাদা করে দিয়েছি, এখান থেকে একটা 1 নম্বরের কোয়েশ্চেন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কনফার্ম 1 নাম্বার এসে গেছে ধরে নাও পরীক্ষায়, জাস্ট 5টা লাইন পড়তে হবে, তার থেকে একটা নাম্বার এসে গেছে। ঠিক আছে, উদ্ভিদ দেহের রেচন পদ্ধতি এবং এটা 5-6টা লাইনের পার্ট, তার থেকে একটা কোয়েশ্চেন এসে গেছে পরীক্ষায়, লিখে নাও। ওকে, মানব দেহের রেচন তন্ত্র অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় আসার কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই রেয়ার। চলে আসো পরের পয়েন্ট, জীববিদ্যা এবং মানব কল্যাণ। অ্যান্টিজেন অ্যান্টিবডি থেকে কোয়েশ্চেন আসবে কিনা শিওর নয়, তবে আমি বলবো ভার্সেস ফর্মে এটাও পড়ে নেবে, কিন্তু টিকা ও তার প্রকৃতি, রোগ ও জীবাণু, এখান থেকে 2 থেকে 3 মার্কস কনফার্ম, তাই জন্য এটাকেও আমাকে ট্রিপল স্টার মার্ক করতেই হবে। ঠিক আছে, এটা ছোট্ট জায়গা, তার থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, 2 থেকে 3টে কোয়েশ্চেন আসতে পারে। এবং বায়ো ফার্টিলাইজার ধরে নাও, এখান থেকেও একটা কোয়েশ্চেন চলে আসবেই। ঠিক আছে, তো এই জায়গাগুলো তোমাকে কিন্তু পড়তে হবে, অনাক্রম্যতা যে খুব বেশি ইম্পর্টেন্ট তা নয়। এবার চলে আসছি পরিবেশ ও তার সম্পদ। পরিবেশ ও তার সম্পদ 9-এরটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি একটাই কথা বলবো, 9-এর পরিবেশ ও তার সম্পদ অত ইম্পর্টেন্ট নয়। 10-এ যখন ঢুকবে, 10-এর যে সিলেবাস, এই সিলেবাসটাই খুব ইম্পর্টেন্ট পরীক্ষার সাপেক্ষে। ওকে, উদ্ভিদের চলনতার বিভাগ থেকে অত বেশি কোয়েশ্চেন না এলেও উদ্ভিদের হরমোনতার কাজ, মানব হরমোনতার কাজ, আমি অন্যগুলোতে 3টে হাইয়েস্ট দিয়েছি, তো এটাতে আমি 4টে স্টার মারলাম। কোয়েশ্চেন আসবেই আসবে, এবং প্রবল সম্ভাবনা 4 থেকে 7 মার্কসের কোয়েশ্চেন আসার এখান থেকে, এতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্নায়ুতন্ত্র খুব ইম্পর্টেন্ট, স্নায়ুতন্ত্র খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতি ইম্পর্টেন্ট, মানে এখান থেকে 1 মার্কস আসবেই কনফার্ম, 1 মার্কস আসবে কনফার্ম। ঠিক আছে, এখান থেকে একটা কোয়েশ্চেন দেবেই। ঠিক তেমনি জনন পদ্ধতি, যেটা মানে উদ্ভিদ এবং প্রাণীর, সেখান থেকেও 1 মার্কস দেবে। ঠিক আছে, এবার আসছি আরেকটা সব থেকে বড় জায়গা, এই যে এইখান থেকে আমি শুরু করলাম, এখানে আমি ব্র্যাকেটটা এত দূরে যাব না, এখান থেকে আমি শুরু করলাম, এইখানে গিয়ে এন্ড করলাম, এখানেও তুমি ধরে নাও 7 থেকে 8 মার্কসের কোয়েশ্চেন আসবে, 7 to 8 মার্কস। ওকে, 7 to 8 মার্কসের কোয়েশ্চেন আসবে, তো এটাকেও আমাকে কি করতে হবে, 4টে স্টার মারতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট পার্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, যৌন জনন এবং অযৌন জনন পদ্ধতি, কলম, মাইক্রোপ্রোপাগেশন আর ফার্নের জনুক্রম, এখান থেকে 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, তো এটাকেও আমাকে ইম্পর্টেন্ট বলতেই হচ্ছে, কারণ খুব ছোট জায়গা থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। পুষ্পের গঠন, পরাগযোগ এবং পুষ্পের গঠন এবং পরাগযোগ, এখান থেকেও একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। বৃদ্ধি ও বিকাশ এত বছরের সাপেক্ষে 1 ফোঁটাও ইম্পর্টেন্ট ছিল না,
কিন্তু আগের বছর বুঝিয়ে দিয়েছে এখান থেকেও কোয়েশ্চেন করা যেতে পারে, এবং এই বছরও এটার ব্যতিক্রম হবে না, এখান থেকে একটা কোয়েশ্চেন পাবেই পাবে। পরীক্ষার হলে গিয়ে দেখে নিও, পরীক্ষার হলে গিয়ে দেখবে যে বৃদ্ধি ও বিকাশ থেকে একটা কোয়েশ্চেন এসছে, একটা হলেও কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, চলো এরপরে আরেকটা সব থেকে বড় জায়গা, বংশগতি ও তার সাধারণ জিনগত রোগ। এর মধ্যে থেকে এক সংকর জনন কতটা ইম্পর্টেন্ট আমার মনে হয় না, কিন্তু দ্বিসংকর জনন ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জিনগত রোগ। এই জিনগত রোগ থেকে কিন্তু ভরিয়ে কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে, তো প্রবল সম্ভাবনা 2 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে আসার, দুটো কোয়েশ্চেন আসার, সেটা দুটো কোয়েশ্চেন 3 মার্কসের হতে পারে। ঠিক আছে, আর দ্বিসংকর জনন থেকেও 1 নম্বরের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো একটা চ্যাপ্টার খুব বড় নয়, খুব মানে লেন্দি চ্যাপ্টার নয়, তার থেকে 3 থেকে 4 মার্কস কোয়েশ্চেন এসে যাওয়া মানে হিউজ আসা। ঠিক আছে, তারপর অভিব্যক্তি এবং অভিযোজন, ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ, এটাকে পাশাপাশি রেখে পড়বে, ভার্সেস বলবো না, তবে দুটোকেই আলাদা আলাদা ভাবে তোমাকে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, ঘোড়ার যে বিবর্তন সেটাও কিন্তু পড়বে, প্রবল সম্ভাবনা আছে 1 নম্বরের কোয়েশ্চেন এবার আসার। সমবৃত্তীয় আর সমসমস্ত অঙ্গ অবশ্যই ইম্পর্টেন্ট। অভিযোজন, কার কি অভিযোজন হয়েছে কোন জীবের, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই টোটাল চ্যাপ্টারটাই ওভারঅল ইম্পর্টেন্ট। এই টোটাল চ্যাপ্টারের পরিপ্রেক্ষিতে আমি যদি বলি, এই টোটাল চ্যাপ্টার থেকে 3 থেকে 4 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে, 3 to 4 মার্কসের কোয়েশ্চেন আসতে চলেছে। 9 এর পরিবেশ অতটা ইম্পর্টেন্ট না হলেও 10 এর পরিবেশ ততটাই ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি এখানে নাইট্রোজেন চক্র ইম্পর্টেন্ট জায়গা, পড়তে হবে। আমি 1 স্টার দিলাম, কিন্তু নাইট্রোজেন ঘটিত বিভিন্ন ব্যাকটেরিয়া এখান থেকে 1 মার্কসের কোয়েশ্চেন ধরো চলে এসছে, কারণ 4-5টা লাইন পড়বে এবং তার সাথেই 1 মার্কস তোমার হয়ে যাবে। তাহলে এটাকে আমাকে ইম্পর্টেন্ট বলতেই হচ্ছে, যে আমি 4-5টা লাইন পড়বো, আমার 1 নাম্বার কনফার্ম হয়ে যাবে। তো এখান থেকে ধরে নাও কোয়েশ্চেন এসে গেছে, পরীক্ষায় দিয়ে দিয়েছে, কনফার্ম। পরিবেশের দূষক পদার্থ ইম্পর্টেন্ট, কিন্তু অতটাও নয়, তাই জন্য আমি দাগাচ্ছি না। কিন্তু কোনটা কি ঘটিত রোগ মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। ইউট্রফিকেশন মন বলছে, বা একটা কোয়েশ্চেন আসলেও আসতে পারে ইউট্রফিকেশন রিলেটেড। ইনসিটু আর হচ্ছে জৈব বৈচিত্র্যের হটস্পট থেকেও আমার মন বলছে একটা কোয়েশ্চেন আসতে পারে, যদি বায়োলজিতে নাও দেয়, এটাকেই জিকে হিসাবে ঘুরিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, জীববৈচিত্র্যের সংরক্ষণ থেকে তেমন কোনো কোয়েশ্চেন দেবে না, কিন্তু এক্সিটু ইনসিটু সংরক্ষণ থেকে কোয়েশ্চেন দিলেও দিতে পারে, আর খুব বেসিক জিনিস। জেএফএম পিবিআরও কোয়েশ্চেনে কিন্তু থাকতে পারে। ব্যাঘ্র প্রকল্প, যদি আবারও বলছি, এটা যদি বায়োলজিতে নাও দেয়, এটা কিন্তু জিকে হিসাবে কিন্তু পরীক্ষায় দিতে পারে। তো সে বায়োলজিতে দিক বা জিকেতে দিক, তোমাকে কিন্তু পড়ে রাখতে হবে। তো এই ছিল আমাদের সব সাজানো A to Z, তোমাদের কোথা থেকে কোয়েশ্চেন আসতে পারে সেই ব্যাপারে ডিটেলস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা যারা বই খুঁজছো, যে চ্যাপ্টার ওয়াইজ পড়বো তো পড়বো, তারপরে প্র্যাকটিস করবো কোথা থেকে, তার জন্য কিন্তু আমাদের এই বইটি রয়েছে। সবাই কিন্তু এই বইটি নিয়ে নিতে পারো এই নাম্বারে কল করে। তো বেশি দেরি করো না, স্টক বেশি নেই, আমাদের এন্ড করে দিতে হবে বই, এটা তোমাদের সামনে দেখানো, কারণ হচ্ছে আমাদের বইয়ের স্টক প্রায় শেষ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের ধন্বন্তরী ব্যাচে, আমাদের 3rd ব্যাচ কিন্তু ফুল হয়ে গেছে, আর 3rd ব্যাচ নেই, আমাদের 4th ব্যাচ চলছে। ঠিক আছে, 4.0, এখন ধন্বন্তরী 4.0 ব্যাচে ভর্তি হতে পারবে। এই নাম্বারে তোমাকে কল করতে হবে, এই নাম্বারে কল করে তোমায় ভর্তি হতে হবে। দাম কত পড়বে? দাম এখন 999 টাকা মতন পড়বে। ঠিক আছে, 999 রুপিস পড়বে, 962 টাকাও আর পড়বে না, দাম একটু বেড়ে গেছে, আরো বাড়বে। তো তাই জন্য বলছি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, এবং পরীক্ষা পিছোতে পারে, তোমার হাতে এখনো সময় রয়েছে প্রিপারেশন নেওয়ার, তো লেগে পড়ো প্রিপারেশনে। আর আরেকটা জিনিস, তোমরা এএনএম জেএনএম এর মক টেস্ট কিনতে পারো। মক টেস্ট তোমরা এরকম 325 টাকা এতদিন পাওয়া যাচ্ছিল, এখন এটা 428 টাকা মতন দাম হয়েছে। তো এই দামে তোমরা পেয়ে যাবে। তো যারা যারা এখনো ভর্তি হওনি, তারা কিন্তু অবশ্যই মক টেস্টে ভর্তি হয়ে যাও, মক টেস্ট দেওয়া শুরু করো। আর একান্তই যদি তোমরা কিনতে পারছো না, ভাবছো যে কিভাবে কিনবে, তার জন্য একটা জিনিস বলে রাখি, তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কি, তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি আর কোন ব্যাচে ভর্তি হতে চাও, এটা লিখে হোয়াটসঅ্যাপ করে দাও আমাকে এই নাম্বারে, তোমাদের স্টেপ বাই স্টেপ সব বলে দেওয়া হবে। ঠিক আছে, আর তুমিও যদি চাও এদের মতন সিলেকশন পেতে, এই যে সিলেকশন দেখে যদি হাঁপিয়ে যেতে চাও, একটু বাদেই দেখাবো তোমাদের,
তো আমাদের সাথে যুক্ত হতে হবে, এবং যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি হাই পাঠিয়ে লিঙ্ক পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার। হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, বা এই ভিডিওর কমেন্টে পিন করা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, তো সেই টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেই কমেন্টে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারবে। সেখানে তোমরা ক্লাসের ইনফরমেশন, নোটস সবকিছু কিন্তু পেয়ে যাবে। আর আবারও বলছি, তুমিও যদি চাও এদের দলে নাম লেখাতে, যারা যারা আমাদের আগে পাশ করেছিল, তার জন্য তোমাকে কি করতে হবে, শুরু থেকে শেষ অবধি প্রিপারেশন নিতে হবে। এবং এখনো সময় আছে, যারা যারা প্রিপারেশন নিতে চাও, পরীক্ষা পিছোতে চলেছে, নিশ্চিতভাবে পিছোতে চলেছে, কারণ না হলে এতদিনে ফর্ম চলে আসতো। তো তার জন্য তোমাকে কি করতে হবে, তোমার কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে হবে আজকেই। যে কটা ক্লাস হয়ে গেছে আমাদের পেড ব্যাচে, সেগুলোকে তোমাদের রেকর্ডেড দেখে নিতে হবে। আর যদি মনে করো যে না, নিজে প্রিপারেশন নেবে, অল দ্য বেস্ট, নিজের প্রিপারেশন নাও। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই শেষ সময় তোমার যদি গাইডেন্স না থাকে, তোমাকে যদি গাইড করবার কেউ না থাকে, তখন কিন্তু হজবরলা হয়ে গিয়ে সবকিছু খেই হারিয়ে ফেলে সবাই পরীক্ষায় গিয়ে কিন্তু শেষ করে দিয়ে আসে। তো এইটা তোমরা ভুল করো না, যে তোমার যদি মনে হয় যে আমার কাছে এক বছরটা বেশি দামি নয়, আমার কাছে দামি হচ্ছে ওই 962 টাকা দিয়ে ক্লাস করা, তো তোমার চয়েস, তোমার কাছে। তো কিন্তু আমি একটাই কথা বলবো, আমাদের এই ব্যাচ কিন্তু হিসাব মতন ফ্রি। কেন? কারণ তুমি যদি সিলেকশন পেয়ে যাও, তাহলে তোমার সম্পূর্ণ টাকা কিন্তু ফেরত করে দেওয়া হয়। তোমরা যদি চাও যে আমার টাকা ফেরত চাই, সঙ্গে সঙ্গে ফেরত করে দেওয়া হবে, তুমি যদি চান্স পেয়ে যাও। তো তাহলে হিসাব মতন ব্যাচটা সম্পূর্ণ ফ্রি। তো যারা যারা এখনো ব্যাচে ভর্তি হওনি, তারা কিন্তু অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।